তবে বিএনপি মানেই খাম্বা, বিএনপি মানেই লোডশেডিং, বিএনপি মানেই গ্যাসের অভাব, বিএনপি মানেই চাঁদাবাজি, বিএনপি মানেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপি মানেই হচ্ছে জঙ্গিবাদ। এটা হলে হয়তো আমি নিজেই মির্জা ফখরুল ইসলামকে ভোট দিতাম, আমি ভোটটা দিতাম, কিন্তু আমার আর্গুমেন্টটা ওই জায়গাটাতে না। আমার আর্গুমেন্টটা হচ্ছে ৭০ অনুচ্ছেদের বাধাটা আপনারা কেন রাখছেন। এবং আপনি দেখেন মুনাফেকিটা কোথায়। এই নির্বাচন হওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রী আমার বলছেন যে আমরা ৭০ অনুচ্ছেদের বাধা তুলে দেব। তো তাহলে তুমি এই ভোটের আগে তুললে না কেন? এই এই মুনাফিকি গুলো ভালো লাগে নাই আমার কাছে। ক্ষমতায় যারা থাকেন তাদের কিন্তু দিন আর রাত আকাশ পাতাল হয়ে যেতে পারে। আমি জাস্ট এটুকুই বলতে চাই। আপনি যখন বিএনপিতে ছিলেন তখনও বিএনপি সম্পর্কে আপনার কাছে অনেক প্রশ্ন করতেন, আপনি বিএনপিকে নানানভাবে ডিফেন্ড করতেন বিভিন্ন ক্ষেত্রে। এখন আপনি বেশ কড়া সমালোচনাও করেন, মানে একটা সমালোচনা আপনাকে নিয়ে হয় বা আলোচনাও বলতে পারে যে আপনি তো বিএনপি, এই রুমিন ফারহানাকে বিএনপি তৈরি করেছে, বিএনপি এনেছে এই রুমিন ফারহানাকে, সেখানে এখন আপনি বিএনপির সমালোচনা করেন। মানে বিএনপি আপনাকে রুমিন ফারহানা বানিয়েছে, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আর বিএনপি রুমিন ফারহানা এখন যখন স্বার্থ পেল না তখন বিএনপি সমালোচনা শুরু করলো। আচ্ছা, দুটো প্রশ্ন দুই ধাপে আসি, আমাকে একটু সময় দেন শারমিন, আমি ইলাবোরেট করি, কারণ কথাটা খুব শুনতে হয় আমাকে। আচ্ছা, যখন স্বার্থ পেল না, স্বার্থটা আমি পেলাম না হচ্ছে আমাদের নভেম্বরের শেষে বা ডিসেম্বরে আমাদের বোধহয় মনোনয়ন ঘোষণা হলো, তাই না? ফেব্রুয়ারিতে ইলেকশন, নভেম্বর ডিসেম্বরের মধ্যে। কিন্তু আমি কিন্তু বিএনপির চাঁদাবাজির সমালোচনা শুরু করলাম 2025-এর শুরু থেকে, আর 2025-এর শেষে গিয়ে নমিনেশন দেয়া হলো বা না দেয়া হলো। তো তাহলে আমি সমালোচনা বা বিএনপির ভুলগুলো কেন আগে থেকে বলা শুরু করলাম? আমি কি জানতাম না যেটার একটা ছাপ আমার নমিনেশনে আসবে? আমি কি জানতাম না যে এই কারণে দলের সঙ্গে আমার দূরত্ব তৈরি হবে? তো কি চাঁদাবাজি সমালোচনা কি আপনার জন্য কাল হয়েছিল? বড় একটা ভূমিকা তো রেখেছে বটে, যে ও শি ইজ নট দ্যাট অনুগত, যে অনুগত হলে আসলে তাকে ট্রাস্ট করে কাছে এনে কাজ করা যায়। তো দলের ভিতর থেকে যখন আমাকে শোকজ করা হলো, সেটাও খুব গোপনে করা হলো, কারণ দল জানে আমি যা বলছি তা সঠিক বলছি। তো আমাকে শোকজ করলে সেটা আরেকটা সমালোচনা হবে। সেই শোকজটা খুব গোপনে করা হলো, সেটার জবাবও আমি দিলাম। ৭২ ঘন্টার মধ্যে আমি চাঁদাবাজির বিরাট তালিকা দিলাম। বিএনপি শুধু চাঁদাবাজি না, অন্তর্কোন্দল এবং নানান রকম সংঘর্ষে জড়িয়ে পড়ছিল বিএনপি নিজেদের ভেতরে এবং জামাতের সঙ্গে, অন্য দলগুলোর সঙ্গে। সেগুলো নিয়েও আমি খুব স্ট্রংলি মিডিয়াতে কথা বলেছি, এবং সেটা আপনি এত ওয়েল ডকুমেন্টেড না আজকাল সব কথা, যে জাস্ট ইউ ইটস উইদিন ইওর ফিঙ্গারটিপ, জাস্ট গো এন্ড গুগল ইট, ইউটিউবে যান, ইউ উইল ফাইন্ড ইট। তো এটা আমি আপনাকে ওভাবে আমার ব্যাখ্যারও দরকার নেই, আপনারা সবাই জানেন যেটা আমি করেছি। তো পাইনি বলে করেছি ব্যাপারটা তা না। এখন আসেন যে আপনাদের সঙ্গে যখন আমি টক শোতে বসেছি আওয়ামী লীগের আমলে, তখন আমি বিএনপি কে খেয়ে না খেয়ে ডিফেন্ড করেছি। কেন করেছি? বিকজ এত দুর্দশা বিএনপির জীবনে কোনোদিন আসে নাই, এবং বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টিও এত খারাপ অবস্থায় আমার সেন্স হওয়ার পর পড়ে নাই। কারণ আমি জন্মেছি 81 সালে, তো আওয়ামী লীগ যদি তাদের দুর্দশার কথা দাবি করে, সেটা 75 থেকে 81, ঠিক আছে? তো ওটা আমার জন্মের আগেকার কথা। আমার জন্মের পরে আমি কোনো পলিটিক্যাল পার্টিকে এত ভয়াবহ দুর্দশায় পড়তে দেখি নাই, যেটা আমি 13 সাল থেকে 24 পর্যন্ত বিএনপি কে দেখেছি। আর তখন যদি আমি গুমের বিরুদ্ধে কথা বলি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিপক্ষে কথা বলি, আমি যদি হিউম্যান রাইটস ভায়োলেশন নিয়ে কথা বলি, আমি যদি কারাপশনের বিরুদ্ধে কথা বলি, সবগুলো কিন্তু অটোমেটিক্যালি বিএনপির পক্ষে যায়, সবগুলো অটোমেটিক্যালি বিএনপির পক্ষে যায়। কিন্তু আপনি যখন বলেন যে রুমিন ফারহানা বানিয়েছে, তার মানে আপনি ধরে নিচ্ছেন আমি একটা কিছু হয়েছি। আচ্ছা, আসেন এখন ধাপে ধাপে। রুমিন ফারহানা নামটা আমার পারিবারিক ভাবে দেয়া, এটা বিএনপি নামটা আমাকে দেয় নাই। এটা আমি, আমার বাবা মা আমার জন্মের পরে রুমিন ফারহানা নামটা রেখেছেন। এই পুলিশ আর এই ইয়ে দিয়ে আপনি তাকে সামাল দিতে পারবেন? আপনি তো মাইনাস আওয়ামী লীগই দেশ সামলাইতে পারতেছেন না, আইন শৃঙ্খলা সামলাইতে পারতেছেন না, কোনো কিছুই সামলাইতে পারতেছেন না। তো প্লাস আওয়ামী লীগ যখন মাঠে বিরোধী দল হিসেবে থাকবে, অবস্থা কি দাঁড়াবে আপনি একটু মানুষ পটে কল্পনা করেন তো। আমি এটুকুই বললাম। তাহলে কেন আসলে সরকার এত বারবার মানে শেখ হাসিনাকে ফেরানোর আবেদন করছে? আপনি অবশ্য নাটক শব্দটাও ব্যবহার করছিলেন, কারণ এইটা প্রশ্নটা এভাবে করবার একটা বিশেষ কারণ হচ্ছে, ধরেন 14-15 তারিখের মানে খবরের কাগজগুলো যদি দেখি, তাহলেও দেখছিলাম যে তারেক রহমান ভারতে যাচ্ছেন, প্রধানমন্ত্রী যাচ্ছেন, সেরকম প্রস্তুতি চলছে বা প্রস্তুতি শেষের দিকে, এরকম নানান রকম আলোচনা, সময়টাও নিয়ে আলোচনা হচ্ছিল, কখনো 21শে আগস্টের কথা হচ্ছিল বা প্রথম মানে এই সপ্তাহের মধ্যে যাবেন, এরকম খবর আসছিল। তারপরে দেখা গেল যে এনসিপির নেতারা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারা বেশ শক্ত ভাষায় বললেন তিনি যেতে পারবেন না, গেলে দেশের মানুষের সাথে গাদ্দারি হবে, এরকম কথা বললেন। এবং তারপরে দেখা গেল আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বলা হচ্ছে যে তারেক রহমান যাবেন, কিন্তু তার জন্য শর্ত হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে, মানে সহায়ক পরিস্থিতি হলে তিনি যাবেন, এরকম একটা কথা বলা হলো। আসলে
তিনি ভারতে যাবেন? ভারতে যাওয়ার জন্য শর্ত কি আসলেই শেখ হাসিনা ফিরিয়ে দেওয়া? শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে এত জোর তাহলে কেন দিচ্ছেন? আপনি যে এই বিশ্লেষণটা দিলেন সেটা তো তারাও জানেন, তারাও বোঝেন। এই বিষয়ে তারেক রহমান সাহেব আমার সাথে আলাপ করেন নাই। তো ওনার মনের ভিতরে কি আছে এটা একমাত্র উনি জানবেন, ওনার কাছের ব্যক্তিরা জানবেন, আমি জানি না। আমি একজন অবজারভার হিসেবে আমি যা দেখি আমি আপনাকে তাই বললাম। আমার ক্যালকুলেশনে যদি একটা শর্ত দেওয়া হয় ভারতে যাওয়া, সেটা হচ্ছে কোনোভাবেই যেন শেখ হাসিনা বাংলাদেশে আসতে না পারে, এইটুকুই বললাম। আচ্ছা, শোনেন, তারেক রহমান সাহেব 17 বছর এক্সাইল ছিলেন লন্ডনে, শেখ হাসিনা যান নাই লন্ডনে। উনি কি এগুলা তাল বাহানা করছেন তারেককে ফেরত না দিলে লন্ডন যাবো না? এইসব বাহানা আমার কাছে ভাই বাহানা। সরকার যদি এটাকে শক্ত হাতে ষড়যন্ত্র বা বাস্তব যেটাই হোক দমন করতে না পারে, তাহলে কি প্রমাণ হবে জানেন? প্রমাণ হবে বিএনপি মানেই খাম্বা, বিএনপি মানেই লোডশেডিং, বিএনপি মানেই গ্যাসের অভাব, বিএনপি মানেই চাঁদাবাজি, বিএনপি মানেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপি মানেই হচ্ছে জঙ্গিবাদ। সো এটা যদি বিএনপি নিজের ভালো, পাগল নাকি মানে নিজের ভালো নাকি পাগলও বোঝে, তো বিএনপি যদি না বোঝে এবং আমরা যারা বলছি আমাদেরকে যদি শত্রু জ্ঞান করে গালাগালি করে এবং বারবার বলে তোমাকে রুমিন পারানা বানাইছে বিএনপি, কি বিপদ, কি বিপদ। মানে নিজের ভালো তো পাগলও বোঝে, আমি শুধু এইটুকুই বলবো। বিএনপি যদি এই জায়গাগুলোতে স্টিয়ারিং এ বসে নিজেদের এই কালিমা মোচন করতে না পারে, যেটা 1 থেকে 6 যে কালিমা ছিল সেটা যে রিপিটেশন আমরা আবার এই 2026-এর পর থেকে দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু 100 টাকার লাঞ্চ, 200 টাকার শার্ট, 300 টাকার মানে গাড়ি বহর, সরকারি গাড়ির তেল নেব না, এগুলো কিন্তু আপনাকে 10% বেতন সরকারি খাজানায় জমা দেওয়া আর খাল খনন, এটা কিন্তু আপনাকে রক্ষা করতে পারবে না। মানুষ কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছে। আপনি আপনার টিম সহ 2001-এ পড়ে থাকতে পারেন, এটা কিন্তু 2026। তখন কিন্তু মানুষের হাতে সেলফোন ছিল না। তখন কিন্তু যে কেউ রাস্তায় দাঁড়ায় একটা দোকানি কিংবা একটা নিম্ন মধ্যবিত্ত মানুষ যে বাজারে গেছে কিংবা একজন সিএনজি ড্রাইভারের মতামতটা ঠাস ঠাস করে এরকম নিয়ে নিয়ে ফেসবুকে ছাড়তে পারতো না 2001 সালে। এখন কিন্তু পারে। তো আপনাকে বুঝতে হবে সময় পাল্টে গেছে। আরো একটু এই কথাটা এই জিজ্ঞাসা করি যে সম্প্রতি দেখলাম মানে বিষয়টা নিউজ ফিডে বেশ আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে যে সাবেক শিক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি তার স্বামী মারা গেছেন, তিনিও একজন